নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে ইউটেক বেঙ্গলি চ্যানেলে স্বাগত জানাই। যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। আজকে আমরা অন্নপূর্ণা ভান্ডারের ফর্মটি ফিল আপ করবো। ফর্ম ফিল আপের সময় অনেক কিছু বুঝতে পারছো না, অনেক জায়গায় ভুল করে ফেলছো, যে কোথায় কী লিখতে হবে, কোথায় কোন তথ্য দিতে হবে তোমরা বুঝতে পারছো না। তো আজকে আমরা ফর্মটি সম্পূর্ণ ফিল আপ করবো। তো প্রথমে আমাদের যেটা দিতে হবে, পরিবারের প্রধানের নাম দিতে হবে। হেড অফ দ্য ফ্যামিলি, HOF মানে হেড অফ দ্য ফ্যামিলি। তো পরিবারের প্রধান তোমরা দিবে, প্রধানের নাম ধরো এখানে দিলে বিজয়, সব কিন্তু ক্যাপিটালে লিখবে, বিজয় দাস হলো পরিবারের প্রধানের নাম দিলে। তার ডেট অফ বার্থ দেবে, জন্ম তারিখটা দিয়ে দেবে এখানে। অবশ্যই কিন্তু নামটা কিন্তু দেখো এখানে লেখা আছে আধার কার্ড অনুযায়ী, তাই তোমরা আধার কার্ড অনুযায়ী নামটা দেবে। আধার কার্ডে যে নামটা আছে সেই নামটাই তোমরা এখানে বসাবে, বোঝা গেলো। এবার তোমরা জন্মের তারিখটা দিয়ে দিবে। সাপোজ ধরো ওর জন্ম তারিখ হলো 1/1/1995 হলো, তার জন্ম তারিখটা দিয়ে দিলে। সে পুরুষ, অবশ্যই তোমরা পুরুষে ক্লিক করে দেবে। যদি কারো মায়ের নাম মা হেড হয়ে থাকে কোথাও, বা কারো ঠাকুমা হেড হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে মহিলা হবে। তো তোমরা এগুলো ফিল আপ করবে। পরিবারের প্রধানের আধার নাম্বার দিয়ে দিতে হবে। এখানে তোমরা আধারের নাম্বার বসিয়ে দিবে, আধার নাম্বার এখানে বসিয়ে দেবে তোমরা। আধার নাম্বার 12টা নাম্বার হয়, এভাবে বসিয়ে দেবে। 5 নম্বরে বলেছে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে বলেছে। পরিবারের সদস্য সংখ্যা, তো পরিবারের সদস্য সংখ্যা কতজন আছে তোমরা সেটা সংখ্যায় লিখে দেবে। এখানে বলে দিয়েছে শুধুমাত্র সংখ্যায় লিখতে হবে, তো সংখ্যায় লিখে দেবে। এখানে ঠিকানা যেটা আছে সেই ঠিকানাটা তোমরা ফুল অ্যাড্রেস দেবে। এখানে প্রথমে দেবে ভিলেজ, ভিলেজ দেওয়ার পর তোমরা তারপরে ভিলেজ লেখার পর তারপর লিখবে তোমরা পোস্ট অফিস, তারপরে দেবে পোস্ট অফিস লেখার পর দেবে PS হয়ে গেল। তারপর দেবে ডিস্ট্রিক্ট, তারপরে দেবে পিন নাম্বার। এভাবে তোমরা পিন নাম্বার দিয়ে দিবে। এরকম পিন নাম্বার হয়, তোমরা পিন নাম্বার দিয়ে দেবে। এ হচ্ছে তোমাদের ফুল সম্পূর্ণ মানে স্থায়ী ঠিকানা, ফুল অ্যাড্রেসটা তোমরা দেবে। এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবে কারণ। 9 নম্বরে বলেছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক আর আধার নাম্বার। তো পরিবারের সকল সদস্যর দিতে হবে। তো প্রথমে যেটা বলেছে পরিবারের প্রধানের এখানে নাম লিখতে হবে, এখানে HOF। তো পরিবারের প্রধানকে, সেই পরিবারের প্রধানের নামটা এখানে লিখে দেবে। পরিবারের প্রধান উপরে লিখেছিলে বিজয় দাস, তোমরা এখানে দিয়ে দেবে পরিবারের প্রধানের নাম লিখবে হলো। তারপরে পরিবারে কতজন সদস্য আছে 1-2 করে দিয়ে দেবে। ধরো পরিবারে বিজয় দাসের হয়তো ওয়াইফ আছে এবং একটি ছেলে আছে, তো ওয়াইফের নাম দিয়ে দেবে। এখানে ওয়াইফের নাম যা আছে দিয়ে দেবে। তার জন্ম তারিখ কত আছে দিয়ে দেবে। জন্ম তারিখ দেওয়ার পর সে লিঙ্গ দিয়ে দিবে তার, অবশ্যই মহিলা তাই শুধুমাত্র F দিলেই হবে, ছেলে হলে শুধু M দেবে, মেল, এবং F হচ্ছে ফিমেল। পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, পরিবারের সঙ্গে এর কি বিজয় দাসের এটাকে ওয়াইফ, তাই তোমরা এখানে ওয়াইফ লিখে দেবে হলো। তার আধার নাম্বার দিয়ে দেবে এখানে, আধার নাম্বার এখানে বসিয়ে দেবে। সেকেন্ড, এবার এর ছেলে যে আরেকটা সদস্য, এটা তো হচ্ছে প্রধান, তার ফ্যামিলিতে কতজন মেম্বার আছে এ প্রধান বাদে তার প্রধানের যতজন সদস্য আছে সব এক এক করে লিখে দেবে। তো রিনা লিখলে এবার এর ছেলের নাম লিখে দেবে, মানে প্রধানেরই ছেলে হলো। তার নাম লিখলে তার জন্ম তারিখ দিয়ে দেবে। জন্ম তারিখের পর তার লিঙ্গ এখানে দিয়ে দেবে, মেল দিয়ে দিলে হয়ে গেল। এবার তোমরা এখানে একটা জিনিস লক্ষ্য করবে, তোমরা এখানে দেখো লেখা আছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে। যে এখানে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করবে তার পাশে হ্যাঁ ক্লিক করবে। এ যেহেতু ছেলে, এর অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লিকেবেলও না, যার বয়স হয়নি 25 বছর হয়নি সেও অ্যাপ্লিকেবেল না। ধরো অনেক মেম্বার আছে এখানে, মহিলা হয়তো ফ্যামিলিতে 2জন বা 3জন আছে, তো যে অ্যাপ্লিকেবেল তার পাশে এখানে হ্যাঁ ক্লিক করে দেবে যে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করছো। আর এখানে আরও একটা জিনিস বলেছে, বয়স যদি 5 বছরের কম হয় সেক্ষেত্রে আধারের জায়গায় তোমরা না চিহ্নিত করবে, না লিখবে, আধার নাম্বার এখানে দেবে না। এই পেজে আধার নাম্বার লেখার অপশন নেই। তো এর বয়স যেহেতু যদি আধার কার্ড না হয়ে থাকে, 5 বছরের কম হলে, অনেকেরই আধার কার্ড নেই, তো আধার কার্ডে না থাকলে বয়স যদি 5 বছরের নিচে হয় সেক্ষেত্রে এখানে না দিয়ে দেবে। আর এছাড়াও যদি কারো 10 বছর আছে হয়তো তার আধার কার্ড নেই, সেক্ষেত্রেও তোমরা এখানে না লিখে দেবে। এইভাবে পরিবারে যদি আরও সদস্য থাকে তোমরা 1, 2, 3 করে দিয়ে দেবে। 10 নম্বরে যেটা বলেছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট তোমাদের দিতে হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার দিতে হবে। তো ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোন ব্যাঙ্কে তোমাদের বই আছে সেই ব্যাঙ্কের নাম দিয়ে দেবে। ধরো UBI যেটা এখন PNB হয়ে গেছে, বা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা SBI, তোমরা এইভাবে শর্টকাটে লিখে দেবে, তাও হবে, অসুবিধা নেই। তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্টের এখানে নাম্বারটা দিয়ে দেবে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার। IFSC কোড ব্যাঙ্কের অ্যাকাউন্টে দেওয়াই থাকে, পাসবুকে দেওয়াই থাকে, তোমরা এখানে IFSC এখানে নাম্বারটা দিয়ে দেবে, IFSC কোডটা।
এভাবে এটা তো গেল হেড অফ দ্য ফ্যামিলির, এটা গেল হেড অফ দ্য ফ্যামিলির। এবার এখানে একটা জিনিস লেখা আছে দেখবে, ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রদান করুন। তো যেই ব্যাংকের অ্যাকাউন্টে তোমাদের আধার কার্ড লিঙ্ক করা আছে সেই নাম্বারটা এখানে দেবে, সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটাই দেবে, মানে যেটাতে তোমাদের ডিবিটি লিঙ্ক করা আছে সেটাই দেবে এখানে, সেই অ্যাকাউন্ট নাম্বার। এভাবে সদস্য 1, এখানে সদস্য 1 বলতে তার ওখানে ওয়াইফের নাম লিখেছিলাম সদস্য 1-এ, তো সেই ওয়াইফের এখানে লিখে দেবে কোন ব্যাংকে বই আছে, হলো তার অ্যাকাউন্ট নাম্বার এখানে দিয়ে দেবে তার ওয়াইফের, তারপরে তার এখানে আইএফএসসি কোডটাও দিয়ে দেবে এসবিআইয়ের, তার ব্যাংকের অ্যাকাউন্টের। এভাবে সদস্য 2-এ যদি তার ছেলের ব্যাংকের অ্যাকাউন্ট খোলা থাকে তো এখানে তার ছেলের কোন ব্যাংকে বই আছে সেটা দিয়ে দেবে। ধরো এখানে আইওবিতে আছে তার ছেলের ব্যাংকের অ্যাকাউন্ট, তার অ্যাকাউন্ট নাম্বার দেবে, তারপরে সেই আইএফএসসি কোড দেবে। এভাবে সদস্য 1-এ যার নাম প্রথমে লিখবে সেখানে প্রত্যেকটা জায়গাতেই সদস্য 1-এর নামেই সেটা ফিল আপ হবে। সদস্য 2-এ যার নাম প্রথমে লিখবে, সদস্য 2-এ প্রত্যেকটা জায়গাতে তার নামে সব কিছু ফিল আপ হবে। বোঝা হলো? এবার 11 নম্বরে যেটা বলেছে এপিক নাম্বার চেয়েছে, এখানে ভোটার কার্ডের নাম্বার, এপিক নাম্বার মানে হচ্ছে ভোটার কার্ডের নাম্বার। তো এখানে এপিক নাম্বার এইচওএফ মানে হেড অফ দ্য ফ্যামিলি এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য, তো ভোটার তালিকার অংশ নাম্বার সহ তোমাদের চেয়েছে এখানে। তো পরিবারের হেডের এখানে ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে দিবে, ভোটার কার্ডের নাম্বার দেখবে এনজেএইচ বা ডাব্লিউবি দিয়ে কিছু থাকে, তো এনজেএইচ দিয়ে কোনো একটা সংখ্যা থাকে দেখবে, এবার 7টা সংখ্যা থাকে নতুনগুলোর। বিধানসভার ক্ষেত্র এবং অংশ নাম্বার, বিধানসভা ক্ষেত্র মানে তোমাদের বিধানসভার এখানে নামটা লিখে দেবে কোন বিধানসভায় তোমরা পড়ছো, ধরো কেউ ডোমকল পড়ো বা অন্য কিছু কোথাও, বা মুর্শিদাবাদ আছো বা অন্যান্য কোথাও, বা নওদা আছো, এরকম দিয়ে দেবে। তার অংশ নাম্বারটা দিয়ে দেবে এখানে, তোমাদের যে বুথ নাম্বার আছে পার্ট নাম্বার, সেই পার্ট নাম্বারটা এখানে দিয়ে দেবে 146 বা 145 এরকম, বা কারো দেখবে কত আছে, তোমাদের বুথ নাম্বারটা এখানে দিয়ে দেবে, এখানে একটা হাইফেন দিয়ে দেবে। এভাবে সদস্য 1-এরও সেম একই ক্ষেত্রে দিয়ে দেবে, এপিক নাম্বার তার এখানে বসিয়ে দেবে। এপিক নাম্বার বসানোর পরে তার এখানে আবার সে বিধানসভা, এগুলো সব একই হবে, ডোমকল দেওয়ার পর এবার পার্ট নাম্বারটা দিয়ে দেবে। এভাবে যেহেতু এখানে সদস্য 2-এর এখানে ভোটার কার্ড হয়নি, ও যেহেতু মাইনর আছে, তাহলে এখানে কিছু লেখার দরকার নেই, তোমরা সদস্য 2-এ কিছু লিখবে না। তো এক কথায় যার ভোটার কার্ড হয়েছে তারই নাম্বার দেবে, যার হয়নি তার নাম্বার দেবে না, যার কোনো তথ্য আছে সেটা দেবে, যার নেই সেটা দেবে না। এবার বিভাগ 12-তে যেটা বলেছে এখানে এসসি এসটি মানে রিজার্ভ ক্যাটাগরি চেয়েছে, যদি কেউ কোনো ক্যাটাগরি থেকে বিলং করো, তো এসসি হলে তোমরা এসসিতে টিক দেবে, এসটি হলে এসটি, জেনারেল হলে জেনারেলে দেবে। আর অবশ্যই কিন্তু তোমাদের সার্টিফিকেটটা প্রদান করতে হবে, জেরক্স কপি লাগবে তোমাদের। এবার রেশন কার্ড, খাদ্য ভর্তুকি, তো রেশন কার্ড তোমাদের সবারই আছে, রেশন কার্ড কি ডিজিটাল রেশন কার্ড আছে, তো অবশ্যই তোমরা রেশন কার্ড থাকলে হ্যাঁ দিয়ে দিবে, যদি কারো না থাকে সেক্ষেত্রে আলাদা ব্যাপার। তো বেশিরভাগ সবারই রেশন কার্ড আছে, তোমরা হ্যাঁ ক্লিক করে দেবে যাদেরই আছে। রেশন কার্ডের ক্যাটাগরিটা তোমরা এখানে দিয়ে দেবে, রেশন কার্ডের ক্যাটাগরি যার যে ক্যাটাগরির আছে, 1-এ হোক বা 2-এ হোক, আর কেস হয় বা SPHH বা SPHH, যে ক্যাটাগরি আছে সেটা দিয়ে দেবে। এখানে যতগুলো তথ্য প্রদান করবে সব কিছুরই কিন্তু জেরক্স লাগবে, জেরক্সগুলো তোমাদের দিতে হবে। তারপরে সম্পদ, এর উপরে আছে কি পরিবারের রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কি না, তো তোমরা যদি রেশন তুলে থাকো তাহলে হ্যাঁ দেবে ক্লিক, আর না তুললে নাই দেবে ক্লিক। তো সবাই রেশন তুলছো তাই তোমরা টিক দিয়ে দেবে এখানে, কারণ সবাই রেশন তোলে রেশন কার্ড থেকে। তারপর পরিবারের বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর আছে, তো যাদের পাকা ঘর আছে 3টে রুমের পাকা ঘর থাকলে হ্যাঁ ক্লিক করবে, আর যদি নর্মাল একটা রুম আছে সেক্ষেত্রে না করে দেবে। পারিবারিক জমির মালিকানা, তো জমির মালিকানা যদি তোমাদের জমি থেকে থাকে তাহলে হ্যাঁ দেবে, আর যদি কারো জমি নাই থেকে থাকে তাহলে না দেবে। কিন্তু জমি যারা দেবে হ্যাঁ ক্লিক করবে তাদের কিন্তু রেজিস্ট্রেশন নথি লাগবে, মানে যেমন তোমাদের পর্চা তোমাদের দিতে হবে এখানে। তিন নম্বরে বলেছে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ শতকে দিতে হবে। তো পরিবারের যতজন মেম্বার আছে তাদের মধ্যে যদি সবার মধ্যে কিছু কিছু করে জমি থাকে তো সবগুলো এক জায়গায় এনে কত শতক হচ্ছে সেটা দিয়ে দেবে, কারো যদি 15, কারো যদি 20 শতক হয়, এরকম সংখ্যায় লিখবে সংখ্যাটা, ঠিক আছে। এখানে রেজিস্ট্রেশন নথি, সর্বশেষ আর জমির নথি, এখানে নথি চেয়েছে মানে রেজিস্ট্রেশন কপিটা তোমাদের লাগবে, যেটা তোমাদের পর্চা সেটা দিতে হবে। যানবাহন, আপনি বা পরিবারের কোনো সদস্যর কি অবাণিজ্যিক মোটর চালিত
চার চাকার গাড়ি আছে, যদি কারো চার চাকার গাড়ি থেকে থাকে তাহলে হ্যাঁ ক্লিক করবে, না থাকলে নাই ক্লিক করবে। এখানে কিন্তু দু চাকার গাড়ির কথা বলেনি, মানে মোটরসাইকেলের কথা বলেনি, চার চাকাই বলেছে, তাই তোমরা এখানে নাই ক্লিক করে দেবে। আর যাদের চার চাকা আছে তারা অবশ্যই হ্যাঁ ক্লিক করবে। আর যারা হ্যাঁ ক্লিক করবে তাদের কিন্তু গাড়ির রেজিস্ট্রেশন কপি লাগবে, নাম্বারটা দিতে হবে, রেজিস্ট্রেশন নাম্বারটা তোমরা এখানে দিয়ে দেবে এবং কটা আছে সেই সংখ্যাটা এখানে উল্লেখ করে দিতে হবে। 5 নম্বরে বলেছে পরিবার ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বিমা, যদি কারো স্বাস্থ্য বিমা থেকে থাকে তাহলে তোমরা হ্যাঁ ক্লিক করবে, মানে ইনফরমেশনগুলো দেবে। স্বাস্থ্য বিমা থাকলে তোমরা এই হ্যাঁ ক্লিক করবে, আর যদি না থেকে থাকে তাহলে তোমরা নাই ক্লিক করে দেবে। তো যাদের স্বাস্থ্য বিমা আছে তাদের ডিটেলসগুলো এখানে পূরণ করে দিতে হবে। তো যাদের আছে তারা পূরণ করে দেবে স্বাস্থ্য বিমার ক্ষেত্রে, এটা কোন সদস্যের ক্ষেত্রে করা আছে, কোন কোন সদস্যের, এভাবে দিয়ে দেবে এক এক করে। তারপরে বলেছে আয় অবলিক পেশা, কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন? তো যারা ট্যাক্স দিতে থাকো সরকারের তাদের হ্যাঁ ক্লিক করবে, এবং যারা ট্যাক্স দেয় না, মানে ইনকাম ট্যাক্স এক্ষেত্রে বোঝানো হয়েছে আয়কর ডিপার্টমেন্টে, তো যারা ইনকাম ট্যাক্স দেয় তারা হ্যাঁ ক্লিক করবে, যারা ইনকাম ট্যাক্স দেয় না তারা নাই ক্লিক করবে। তো বেশিরভাগই সব নাই হবে, যারা বড়লোক মানুষ তারাই হ্যাঁ ক্লিক করবে, তারাই ট্যাক্স দেয় শুধুমাত্র। পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে তো প্যান কার্ডের ডিটেলসগুলো তোমাদের এখানে দিতে হবে, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ ক্লিক করবে, আর না থাকলে নাই ক্লিক করবে। তো যার প্যান কার্ড আছে সেক্ষেত্রে তার নাম এখানে দিবে, ধরো এখানে হেডের প্যান কার্ড আছে পরিবারের, তাহলে এখানে তার নামটা লিখে দেবে, প্যান কার্ডের নাম্বারটা দিবে, দেখবে প্যান কার্ডের নাম্বারটা এভাবে বসিয়ে দেবে, যা আছে নাম্বার বসিয়ে দেবে এভাবে। তার মধ্যে যদি এখানে সদস্য 1-এর যদি প্যান কার্ড থেকে থাকে তাহলে সেক্ষেত্রে দেবে। ধরো সদস্য 1-এর প্যান কার্ড নেই, সদস্য 2-এর আছে বা সদস্য 3-এর আছে, তো যার এখানে ফিল আপ করেছিলে সদস্য 1-2 যাদের প্রথমে ফিল আপ করেছিলে, এগুলো 1-2 ফাঁকা হয়ে যাবে, 3 নম্বরে তোমাদের ফিল আপ করতে হবে যদি 3 নম্বর সদস্যের প্যান কার্ড থেকে থাকে, এভাবে তোমরা ফিল আপ করবে। এরপরে বলেছে কর্মসংস্থানের ধরন, পরিবারের প্রধান হেড অফ দ্য ফ্যামিলি সে কী কাজ করে সেটা দিয়ে দিতে হবে। যদি কোনো কাজ করে থাকে সরকারি ক্ষেত্রে তাহলে সরকারি ক্ষেত্রে ক্লিক করতে হবে, যদি কোনো বাইরে খেটে থাকে, বাইরে কাজ করে থাকে বা বেকার হয় তাহলে তোমরা কেউ এখানে বেকার হলে বেকারে ক্লিক করে দেবে, যদি বাইরে কেউ কাজ করে থাকে সেক্ষেত্রে পরিযায়ী শ্রমিক করে দেবে, বা কোনো কৃষি কাজের সঙ্গে যদি কেউ যুক্ত থাকে তাহলে সেক্ষেত্রে এটা ক্লিক করে দেবে। তো অনেকগুলো অপশান আছে, যেটা হবে তোমরা টিক করে দেবে। এখানে একটা জিনিস বলেছে দেখবে, সবচেয়ে উপযুক্ত ঘরে টিক চিহ্ন দিন, যদি থাকে প্রয়োজনীয় নথি অথবা ঘোষণা জমা দিন। তো যদি তোমাদের কোনো কাগজপত্র থাকে কাজকর্মের তাহলে সেটা জমা দিতে বলেছে, আর যদি না থাকে যেটা তোমরা বেশি নির্ভর করো যেটার উপরে, যে কাজের উপরে, সেটাতে ক্লিক করতে বলেছে, যেটা সঠিক হবে এর মধ্যে বেশি। এভাবে সদস্য 1-2 এর ক্ষেত্রেও সেটা, যেমন সদস্য 1-এ যেমন ওর ওয়াইফ ছিল, ওয়াইফ তো কোনো কাজ করে না, তো ওয়াইফ যেহেতু কোনো কাজ করে না তার মানে বেকার হয়ে যাবে, কারণ এখানে গ্রেনের কোনো অপশান নেই বা হাউস ওয়াইফের কোনো অপশান নেই এখানে, তাহলে সে বেকারই হয়ে যাচ্ছে। বোঝা গেলো? এভাবে তোমরা অপশানগুলো ঠিক করবে। যেমন এখানে ওর ছেলে কোনো কাজই করে না, তো কী হবে, সে বেকারই, তো এখন ওর ছেলে কোনো কাজ করে না তাই বেকারে ক্লিক করে দেবে। এভাবে সদস্য 5 পর্যন্ত আছে। পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা। তো পরিবারে যতজন প্রাপ্তবয়স্ক আছে তাদের মধ্যে কতজন শিক্ষিত এবং কতজন অশিক্ষিত আছে সেটা কাউন্ট করে এখানে বসাতে বলেছে। তো ধরো পরিবারে 5 জন যদি থাকে, 5 জনের মধ্যে কতজন প্রাপ্তবয়স্ক আছে, ধরো 3 জন প্রাপ্তবয়স্ক আছে, 3 জনের মধ্যে কতজন শিক্ষিত এবং কতজন অশিক্ষিত সেটা লিখবে। বোঝা গেল? এখানে পরিবারে যতজন ছোট শিশু সমেত যতজন সদস্য দিয়েছো সবার মধ্যে কিন্তু এটা কাউন্ট করবে না, যতজন প্রাপ্তবয়স্ক আছে 18 বছর পার হয়ে গেছে তাদের ক্ষেত্রে এটা শুধুমাত্র কাউন্ট করবে। বোঝা গেল? তো এখানে পরিবারের ধরো এখানে আমি যেখানে ফিল আপ করেছি তো 2 জন সদস্য ছিল, ধরো শিশুটা বাদ দিয়ে, সে শিশু তো প্রাপ্তবয়স্ক না, তাহলে 2 জন ছিল সদস্য, তাহলে ধরো একজন শিক্ষিত আছে এখানে 1 লিখবে, ধরো একজন অশিক্ষিত এখানে 1 লিখবে, এভাবে তোমরা ফিল আপ করবে, দিয়ে 2 জন হয়ে গেল, আর শিশুটা তো এখানে প্রাপ্তবয়স্ক না তাই দেবে না, এভাবে তোমরা লিখবে। পরিবারের প্রধানের নাম চেয়েছে এখানে, পরিবারের প্রধানের নাম এখানে লিখে দেবে, পরিবারের প্রধানের নাম লিখবে। তারপরে সে শিক্ষিত না অশিক্ষিত, ধরো সে শিক্ষিত বা অশিক্ষিত, ধরো অশিক্ষিত হলো, সে অশিক্ষিত হলো, কোনো সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর সদস্য 1-এ ধরো যে আছে, ধরো সে শিক্ষিত আছে, সে শিক্ষিত যদি হয় তাহলে সে শিক্ষিততে ক্লিক করে দেবে, সে কোন ক্লাস পর্যন্ত পড়েছে, ধরো সে মাধ্যমিক পড়েছে বা 12 পর্যন্ত পড়েছে তাহলে লিখে দেবে 12 পর্যন্ত পড়েছে, এভাবে তোমরা লিখে দেবে। বোঝা গেল? এখানে পরিবারের প্রধানের নামটা না লিখলেও চলবে, কারণ অনেক জায়গাতে লিখেছো, নাম লেখার এখানে প্রয়োজন নেই, তোমরা শুধু টিক দিয়ে দেবে তাহলেই হবে।
5 নম্বরে যেটা বলেছে, কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বর্তমান ধারক, এদের মধ্যে যদি কেউ হয়ে থাকো এসব, তাহলে তোমরা হ্যাঁ ক্লিক করবে, নইলে নাই করবে, বেশিরভাগই না হবে। তো যারা কোনো রাজনীতি করে থাকো, যারা এরকম টিকিট পেয়েছো যে কোনো জায়গায় কেউ দাঁড়িয়েছো, তাহলে সেক্ষেত্রে তারা এখানে প্রয়োজনীয় এখানে তথ্য দেবে এবং এখানে তার সংসদের সদস্য নাম্বারটা দিয়ে দেবে, সদস্য নাম্বার, এবং কোনো নথি থাকলে সেটা দিয়ে দেবে এখানে। তো বেশিরভাগ ক্ষেত্রে না হবে। 6 নম্বরে যেটা বলেছে, কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, যদি কেউ সরকারি পেনশনভোগী হয়ে থাকে তাহলে এখানে হ্যাঁ ক্লিক করবে, নইলে নাই করবে। আর যদি হ্যাঁ হয়ে থাকে এখানে, যিনি সরকারি পেনশনভোগী তার সদস্য নাম্বারটা এখানে চেয়েছে। ধরো এখানে পরিবারের হেড অফ দ্য ফ্যামিলি, সে পেনশন পায় সরকারি, তাহলে সেক্ষেত্রে HOF লিখে দেবে শর্টকাটে। আর সদস্য 1 2 হলে এভাবে লিখে দেবে এখানে যে কোন সদস্য সরকারি পেনশন পায়। তো না হলে তোমরা এখানে নাই ক্লিক করে দেবে। আর এখানে বলেছে যদি হ্যাঁ হয় তাহলে পেনশন স্লিপ সংযুক্ত করুন, তাহলে পেনশনের স্লিপটা দিতে বলেছে যদি হ্যাঁ হয়ে থাকে, তাহলে কেউ যদি পেনশন পায় তাহলে দেবে এটা। 7 নম্বরে বলেছে, কোনো সদস্য কি GSTর অধীনে নিবন্ধিত আছেন, যদি কেউ সরকারকে GST দিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে হ্যাঁ করবে, নইলে না করবে, বেশিরভাগই না হবে এখানে। যারা ব্যবসা ট্যাবসা করে, প্রচুর ইনকাম করে, তারা GST দেয় সরকারকে। হ্যাঁ হলে এখানে নাম্বারটা দিতে বলেছে GST আইনের। 8 নম্বরে বলেছে, পরিবারের মোট বার্ষিক আয় কত সেটা এখানে লিখে দেবে। তো ধরো কেউ বছরে 96,000 টাকা ইনকাম করে, সে সংখ্যায় লিখে দেবে হয়, বা কেউ 1 লাখ টাকা ইনকাম করে বছরে, এটা বার্ষিক চেয়েছে কিন্তু। এভাবে তোমরা লিখে দেবে। অন্যান্য পরিচয় নথি, CAA আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে সেক্ষেত্রে তোমাদের এখানে ডিটেলসগুলো দিতে হবে, নইলে দিতে হবে না। তো যাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয় তারা প্রযোজ্য নয় ক্লিক করে দেবে, এবং যাদের আছে তাদের এখানে পূরণ করতে হবে। এখানে হ্যাঁ আবেদন করেছে, যদি হ্যাঁ হয় তাহলে আবেদনের নাম্বারটা দিতে হবে এভাবে। আর যদি ইস্যু হয়ে থাকে সেক্ষেত্রে সার্টিফিকেটের নাম্বারটা। তো যাদের মানে CA থেকে ইস্যু হয়ে গেছে সার্টিফিকেট, তো CAতে তো এখনও চালুই হয়নি সঠিকভাবে, কারোরই এখনও সার্টিফিকেট নাম্বার এখনও পায়নি কেউই, শুধুমাত্র আবেদন করেছে। তো যারা আবেদন করেছে তারা আবেদন করেছে তো ক্লিক করবে, এবং যারা প্রযোজ্য নেই তারা প্রযোজ্য নয় ক্লিক করে দেবে এখানে, এভাবে দিয়ে দেবে, টিক মেরে দেবে। এরপরে বলেছে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, ARD, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড ইত্যাদি যদি কোনো রকম সরকারি ক্রেডিট কার্ড থেকে থাকে তাহলে তার ডিটেলসগুলো এখানে দিতে হবে। পরিবারের কোন সদস্যের এই ক্রেডিট কার্ড আছে তার সেক্ষেত্রে তার জায়গাতে লিখতে হবে। যদি পরিবারের হেড অফ দ্য ফ্যামিলির থেকে থাকে কোনো রকম ক্রেডিট কার্ড, তাহলে সেখানে ক্রেডিট কার্ডের নাম্বারটা দিতে হবে, আর না থাকলে দেবে না। এখানে আইডির সংখ্যা, তার কটা ক্রেডিট কার্ড আছে এখানে সংখ্যায় লিখে দেবে, এবং ক্রেডিট কার্ডটি যে তারিখে ইস্যু করা হয়েছে সেই তারিখটা এখানে দিয়ে দেবে, যে কোন তারিখে তোমাদের ক্রেডিট কার্ডটা ইস্যু করা হয়েছে এখানে দিয়ে দেবে। এখানে একটা জিনিস বলেছে দেখবে, প্রদানকারী কর্তৃপক্ষের বিবরণ দিন, তো প্রদানকারী কর্তৃপক্ষের বিবরণ দিতে বলেছে, তো পাশে তোমরা লিখে দেবে কে দিয়েছে তোমাদের কার্ডটা। এইভাবে কোনো সদস্যের যদি থেকে থাকে আরও, সেভাবে তার জায়গাতে ফিল আপ করতে হবে। এরপরে বলেছে, যদি SIR 2026-এ নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা। যদি এক্ষেত্রে প্রযোজ্য হয়, কেউ SIR নাম বাদ পড়ে থাকে তাহলে এখানে হ্যাঁ ক্লিক করবে, নইলে প্রযোজ্য নয় ক্লিক করে দেবে। বুঝা হলো? যাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য তারা ডিটেলস দেবে, এবং যাদের ক্ষেত্রে প্রযোজ্য নেই তাদের সরাসরি প্রযোজ্য নয় এখানে ক্লিক করে দেবে, প্রযোজ্য নয় ক্লিক করে দেবে। বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, তো কোন শিশু কোন স্কুলে পড়ে, কোন ক্লাসে পড়ে, সব ডিটেলস এখানে চেয়েছে, সে সরকারি না বেসরকারি সব ডিটেলস চেয়েছে, কোন স্কুলে পড়ে। তো সদস্য 1 এক্ষেত্রে এদিকে দেখবে, একটু লক্ষ্য করবে, বিদ্যালয়ের ধরন অন্যান্য নির্বাচন করলে অনুগ্রহ করে বিস্তারিত উল্লেখ করুন, যেমন ওপেন স্কুল, হোম স্কুল ইত্যাদি। তো সেখানে এগুলো উল্লেখ করতে হবে। এবার কোন সদস্য, এখানে সদস্য নাম্বারটা দিয়ে দেবে যে কোন সদস্য কোন স্কুলে পড়ছে। তো এখানে কিন্তু শিশু 1 শিশু 2 করে দেওয়া আছে, দেখবে শিশু সদস্য 1। তো সেখানে তোমরা প্রথমে যে ফিল আপ করেছিলে সদস্য 1-এ তার স্ত্রীর নাম দিয়েছিলে, এখানে কিন্তু সদস্য নাম্বারে সদস্য 2-এ তার শিশুর নাম দিয়েছিলে, তাই এখানে সদস্য নাম্বারে এখানে 2 দিবে, ঠিক আছে। আর শিশু 1-এ সে তার নামটা দিয়ে দিবে, সদস্য 2-এ যে শিশুর নাম ছিল সেই সদস্য 2-এ শিশুর নামটা দিয়ে দেবে, শিশুর নামটা এখানে দিয়ে দেবে। শিশু এবার শ্রেণী, সে কোন ক্লাসে পড়ে শিশু, ধরো 1-এ বা 2-এ সে যাতে পড়ে, বা 4 5 6 হলো সেটা দিয়ে দেবে। তো 1-এ পড়লে 1 লিখবে এখানে। বিদ্যালয়ের নাম, তার বিদ্যালয়ের নামটা এখানে দিয়ে দেবে, সে কোন স্কুলে পড়ে। এবার বিদ্যালয়ের ধরন এখানে বলেছে, দেখো বিদ্যালয়ের ধরন, সে সরকারি না বেসরকারি, কোন স্কুলে পড়ে, এগুলো সব ডিটেলস এখানে সঠিকভাবে দেখে পূরণ করতে হবে। যদি সে সরকারি স্কুলে পড়ে থাকে তাহলে সে সরকারি হবে, সরকারি আধা সরকারি যেগুলো আছে সব প্রথমে পেয়ে যাবে। আর বেসরকারি যদি হয় তাহলে এখানে বেসরকারিতে ক্লিক করবে, যদি কেউ মাদ্রাসাতে পড়ে তাহলে মাদ্রাসাতে, এভাবে তোমরা দিয়ে দেবে। আর অন্যান্য হলে তোমাদের লিখতে হবে এখানে যে সে কোথায় পড়ে।
এভাবে যদি আরও শিশু থাকে তাহলে সেক্ষেত্রে আরও শিশুর বিবরণ দিতে হবে। এবার বলেছে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। যদি কোনো শিশুর টিকাকরণ হয়ে থাকে, যদি সম্পূর্ণ হয়ে যায় শিশুদের টিকাকরণ, তাহলে হ্যাঁ ক্লিক করবে। এখানে বলেছে যদি হ্যাঁ হয় তাহলে টিকাকরণ কার্ড আইডি, যদি না হয় তাহলে শেষ টিকা নেওয়ার তারিখ, টিকা না নেওয়ার কারণ। তাহলে বুঝতে পারছো যারা টিকাকরণ করেছো যদি হ্যাঁ হয় তাহলে তার ডিটেলসগুলো এখানে দিতে হবে, তার জেরক্স কপিও দিতে হবে যে তোমরা টিকাকরণ যে করিয়েছো তার প্রমাণটাও দিতে হবে, নথিটাও দিতে হবে। এরপরে বলেছে সরকারি প্রকল্পের আওতায় সুবিধা। তো সরকারি প্রকল্পের আওতায় সুবিধা এখানে বলেছে কি আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটি এর মাধ্যমে পাচ্ছেন, এই জায়গায় সবাই ভুল করছে। তো এই জায়গাটায় দেখো পরিবারের প্রধান যদি হ্যাঁ মানে কোনো সরকারি সুবিধা পেয়ে থাকে ডিবিটি এর মাধ্যমে যদি কোনো টাকা পেয়ে থাকে তাহলে সেক্ষেত্রে হ্যাঁ হবে, নইলে না হবে। অবশ্য এখানে তোমরা একটা জিনিস মনে রাখবে, অনেকে কিন্তু আগে হয়তো বার্ধক্য ভাতা পেয়েছিলে বা কোনো মহিলার ক্ষেত্রে যেমন সে অনেক যেমন বিধবা ভাতা পায়, মহিলারা যেমন ওল্ড এজ পেনশন পায়, বয়স্ক ভাতা বা বার্ধক্য ভাতা যেটা বলছে, বা অনেক আছে অনেকে অনেক রকম, কেউ কেউ মানবিক ভাতাও পায়। তো এগুলো কিন্তু আগে পাচ্ছিলে, আর ওগুলো কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি প্রদান করা হতো, ডিবিটি এর মাধ্যমে না। ডিবিটি পেমেন্ট মানে আধার বেসে পেমেন্ট হয়। তো আর যেগুলো পেয়েছিলে সেগুলো কিন্তু আগে পেয়েছিলে, এখন কিন্তু কোনো প্রকল্পই চালু হয়নি। শুধুমাত্র এখন চালু বলতে তোমাদের গ্যাস কানেকশানের যে উজালা গ্যাসের যে কানেকশানটা আছে সেক্ষেত্রে যে মহিলা পাচ্ছে সেক্ষেত্রে সেটা শুধু দেবে যারা সুবিধা পাও উজালা গ্যাসের কানেকশান, কারণ সেটা তোমাদের আধার বেসে পেমেন্ট করা হয় ডিবিটি এর মাধ্যমে। তো শুধুমাত্র সেটাই প্রযোজ্য হবে, বাকি যারা ওল্ড এজ পেনশন পায় বা অন্যান্য কোনো পেনশন পাও সেক্ষেত্রে কিন্তু এটা কোনো প্রযোজ্য হবে না, তাই তোমরা এখানে নায়ে ক্লিক করে দেবে। আর যদি যারা উজালা গ্যাসের পেমেন্ট পাও বা অন্য কোনো ডিবিটি লিঙ্কের মাধ্যমে যদি কেউ পেয়ে থাকো তাহলে তোমরা এটা হ্যাঁ ক্লিক করবে। যদি কেউ পেয়ে থাকো কোনো এখানে পেনশন পেয়ে থাকো কোনো কিছু, যে উজালা গ্যাসের যদি কোনো কানেকশান থেকে থাকে তাহলে সেক্ষেত্রে ডিটেলসটা দেবে, উজালা গ্যাসের এখানে নাম লিখে দেবে। এবং এখানে একটা জিনিস বলেছে দেখো, আপনি কি এই প্রকল্প থেকে নিজেকে প্রত্যাহার করতে চান, প্রত্যাহার করতে চাইলে হ্যাঁ ক্লিক করবে, নইলে নাই ক্লিক করবে। তো এই জায়গাতে তোমরা হাত দেবেই না, এদিকে কিচ্ছুতে হাত দেবে না, তার কারণ এখানে প্রত্যাহারের জন্য যদি এখানে হ্যাঁ ক্লিক করো তাহলে তোমাদের সেটা বাতিল করে দেবে, বোঝা গেল। আর যদি কেউ পেয়ে থাকো ডিবিটি এর মাধ্যমে কোনো সুবিধা তাহলে তোমাদের কিন্তু অবশ্যই এখানে দিতে হবে 1-2 করে যে কোন কোন সুবিধা পেয়ে থাকো। এটা উপরেরটা হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি, তারপরে সদস্য 1 সদস্য 2 করে দেওয়া আছে সমস্ত কিছু, যে 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 সদস্য যতগুলো পায় প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ এক এক করে লিখে দিতে হবে, বোঝা গেল। এরপরে বলেছে বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃক করণীয়। যদি কারো কোনো প্রকল্প থেকে কেউ যদি বাদ যায়, যদি কাউকে বাদ দেওয়া হয় সেক্ষেত্রে অফিসার এখানে তার ডিটেলস কী কারণে বাদ দিচ্ছে সেটা অফিসাররা লিখবে, এখানে তোমাদের কিছু করণীয় নয়। এরপরে ঘোষণা ও সম্মতি চেয়েছে, আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরের প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী, এখানে সম্মততে ক্লিক করতেই হবে তোমাদের। তো কী লিখেছে একবার পড়ে নাও। সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়তা নথি প্রদান করেছি এবং উপরের উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে, তাই তোমাদের সঠিকভাবে সমস্ত কিছু ফিল আপ করতে হবে এবং কোনো কিছু ভুলভাল ফিল আপ করবে না, যেটা সঠিক ইনফরমেশান তোমাদের সেটাই দেবে, কোনো কিছু মিথ্যে কিছু দেবে না এখানে। এবং এখানে তোমাদের সইটা করতে হবে। এরপরে তোমাদের এটা শুধুমাত্র বলে দিয়েছে শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য, তাই তোমরা এগুলোতে কিচ্ছুতে হাত দেবে না। এভাবে তোমরা অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মটি ফিল আপ করে নিতে পারবে। আর যত কিছু তোমাদের ফিল আপ করার সময় যত কিছু ডকুমেন্টস লেগেছে, যত ডকুমেন্টস লেগেছে সব কিছুর কিন্তু তোমাদের জেরক্স লাগবে, সমস্ত কিছু জেরক্স এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে। তো এই হচ্ছে তোমাদের অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ। এরকম আরও ভিডিও পেতে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবে। ধন্যবাদ।